कोलकाता सुमित देसर पत्रकार। सर, आपसे जब अभिषेक बनर्जी ने सवाल किया जाता है अभिषेक बनर्जी के तरफ से, तब आप अभिषेक बनर्जी को अंगली उठाकर चुप बैठने के लिए बोलते हैं। अब चंद्रिमा भट्टाचार्य जब क्वेश्चन करते हैं तब उनको भी चुप बैठने के लिए बोलते हैं। लेकिन आप ये बताइए, इलेक्शन का पहले बंगाल वासियों के लिए कोई रोहिंग्याओं का लिस्ट निकलेगा क्या? आपने बोला जो बहुत सारे रोहिंग्या हैं यहाँ, जो भाजपा नेताओं लोग कहते हैं, तो रोहिंग्याओं का लिस्ट मिलेगा क्या? An election commission has zero tolerance towards violence by any political person, against any of the elector or election staff. The election commission also has zero tolerance. নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শেষ লগ্নে এসে যা যা বেনজির সিদ্ধান্ত নিয়ে গেলেন সেটা কার্যত তৃণমূল কংগ্রেসের 2026-এ বিধানসভায় নির্বাচন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের কফিনের শেষ পেরেক আপনারা বলতেই পারেন। সত্যি এই জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গবাসী যারা প্রকৃত মানে ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাদের জন্য একটা অসাধারণ কাজ করে যাচ্ছেন নির্বিঘ্নে। এই লোকটাকে হ্যাটস অফ না করে উপায় নেই। যা যা সিদ্ধান্ত নিয়েছেন আপনি চোখ কপালে উঠে যাবে, আপনি নিজেও ভাবতে। আপনারা কি বলেন? শুধু রাষ্ট্রপতি শাসনের কথা বলেন, আমি বারবার ওই নিয়ে ব্যাখ্যা দিয়েছি। রাষ্ট্রপতির শাসন ওটা যদি আপনি বাদ রেখে আর কি কি স্টেপ নেওয়া যায় সেটা যদি দেখেন, নির্বাচন কমিশনার যা যা করেছে, আমি শিওর আপনাদের সামনে যে বক্তব্যটা যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এই লোকটাকে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। জেলের নির্বাচনের একটা হিন্ট দিয়ে রাখছি পর্বের আগে, জেলের মধ্যে থেকে দাগি খুনিদের, দাগি আসামিদের বের করে দেওয়া হয় নির্বাচনের সময়। পলিটিক্যাল স্ট্র্যাটেজি নাকি পশ্চিমবঙ্গের, এই প্রথম জানলাম। এটা নাকি মানে কোন দল বুঝতেই পারছেন, তাদের নাকি স্ট্র্যাটেজি দাগি আসামিদের ভোটের নির্বাচনের আগে 2-3 দিনের জন্য মুক্তি করে দেয়। নির্বাচন কমিশন লিস্ট চেয়েছে যারা এই ধরনের সিদ্ধান্ত নেন এবং এটা যেন বন্ধ হয় তার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও এটা আমি জাস্ট একটা ছোট্ট বললাম, আরো অনেক কিছু আজকে আপনাদের সামনে শোনাবো, আপনারা চমকে না গিয়ে পারবেন না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। জ্ঞানেশ কুমার জিরো টলারেন্সের কথা পরিষ্কারভাবে বললেন। তিনি যে মুখে জিরো টলারেন্সের কথা বলছেন এমনটা নয়, যেটা দিয়ে শুরু করলাম আপনাদের পর্বটা। তিনি জিরো টলারেন্স মানে জিরো টলারেন্সই বোঝেন। এমন সিদ্ধান্ত নিয়ে গেলেন না শেষ লগ্নে এসে, মানে এই লোকটার প্রতি আপনার সম্মান বাড়তে বাধ্য। পৃথিবীতে ছেড়ে দিন পলিটিক্স, ছেড়ে দিন সবকিছু, মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মানুষ, বিচার করবেন মানুষ হিসাবে যে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষ আর জ্ঞানেশ কুমারও একজন মানুষ। একজন ডেমোক্রেসিকে হত্যা করার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে, আর একজন বাঁচানোর চেষ্টা করছে, সেটা করতে গিয়ে হয়তো 2-4টে ভুল হচ্ছে। আমি এখানে আপনাদের সামনে প্রথমে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, দেখুন 2021 সালের ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় কারা ওসি ছিলেন, ডিজির কাছে তালিকা চাইল নির্বাচন কমিশন। এই ব্যাখ্যায় আসবো। একটা কথা মনে পড়ে গেল, গতকাল জ্ঞানেশ কুমার চলে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার পরিসমাপ্তি করলেন। সুপ্রিম কোর্টে মারাত্মক ঝাড় খেয়েছে, যদি সময় পাই ব্যাখ্যা করব। মারাত্মক ঝাড় খেয়েছে, আমি নিজের লাইভ স্ট্রিমিং শুনেছি। মেনকা গম্ভীরকে বলেছেন যে বারবার কেন সুপ্রিম কোর্টের কাছে একই জিনিস নিয়ে আবেদন করছেন, আমরা তো যা নির্দেশ দেওয়ার আগের নির্দেশগুলো সব মেনশন করে দিয়েছি, বারবার কেন? আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? আপনারা কি এরপর কন্টেম্প্ট অফ কোর্ট করবো? এইরকম ভাবে হুঁশিয়ারি কার্যত দিলেন। সেটাকেও নিজেদের জয় হিসেবে দেখানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবং একটা হেরে যাওয়া ম্যাচ, যেটা আনন্দবাজার পত্রিকা, মানে এই মুহূর্তে জাগো বাংলার সঙ্গে যাদের খুব একটা ডিফারেন্স নেই, তারা পর্যন্ত লিখছে যে ভোটের তালিকা সংক্রান্ত সিদ্ধান্তে হাইকোর্ট ভোটের তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে। রাজ্যে ফেরালো শীর্ষ আদালত, অভিযোগ শুনতে গঠন করা হলো ট্রাইব্যুনাল। তো রাজ্যের আর্জি ফিরিয়ে দেওয়া হলো। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে আমাদের দাবি মান্যতা পেয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। দিদিকে বললাম, দিদি এবার তুলে দিন ধর্না, তুলে নিলেন। অশ্বডিম্ব নিয়ে বাড়ি ফিরে গেলেন তৃণমূল কংগ্রেসের। তবে হ্যাঁ, বেশ রঙ্গমঞ্চের অনেক কিছু আমাদের উপহার দিয়ে গেলেন। আপনারা, আমার ফেসবুক একটি নতুন চ্যানেল হয়েছে, সেখানে গিয়ে যদি জয়েন করেন, আমি প্রত্যেকটি মুমেন্টের ভিডিওগুলো ওখানে দিয়েছি, যে কোন কোন কবি কতটা তাবেদারিত্ব করলেন, কি কি ভাষায় তাবেদারিত্ব করলেন, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
আমার চ্যানেলের নতুন চ্যানেলের লিঙ্ক, সেখানে কিন্তু প্রচুর ভিডিও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে যেটা ইউটিউবে আপনি পাবেন না। আচ্ছা, এনিওয়ে, এবার আমি আপনাদের সামনে বলি সেই জায়গাটায় যে প্রথমে যেটা আপনাদের বললাম যে জ্ঞানেশ কুমার কি সিদ্ধান্ত নিয়েছে যে 2021 সালের ভোট পরবর্তী হিংসা কবলিত এলাকায় কারা ওসি ছিলেন, ডিজি ছিলেন, তালিকা চাইলেন। তিনি বললেন যে 2021 সালে পশ্চিমবঙ্গ দেশের কাছে মুখ পুড়িয়েছে, এবার আর সেটা ঘটাতে দেব না। 2021 সালে কোন কোন হিংসা কবলিত এলাকাগুলোতে কারা কারা ওসি ছিলেন লিস্ট আমাকে পাঠান তো। পুলিশের কাছে, পুলিশের ডিজির কাছে বলেছেন লিস্ট আমাকে পাঠান। শুধু ওসির নয়, ওসির বস কে ছিলেন তার লিস্ট আমাকে পাঠান। এবং তাদের বিরুদ্ধে কোনো কি বিচার প্রক্রিয়া চলছে 2021 সালের জন্য? চললে ভালো, যদি না চলে কেন চলছে না এর পুরো হিস্ট্রিটা আমাকে পাঠান, তারপর আমি দেখছি। বুঝতে পারছেন? এই হচ্ছে জ্ঞানেশ কুমার, এটা প্রথম। দ্বিতীয়টা বলি শুনুন। দ্বিতীয়টা বললাম আপনাদের, ভোটের আগে জেল থেকে আসামি ছাড়া হয়, খবর নিন তো মনোজকে কি কি বলে গেলেন জ্ঞানেশ। বলেন যে ভোটের আগে নাকি পশ্চিমবঙ্গে রেওয়াজ রয়েছে দাগি আসামিদের নাকি 2-3 দিনে ছেড়ে দেওয়া হয়, পেরোলে নয়। প্যারোলে যেটা ছেড়া হয় সেই প্যারোলে ছাড়ার কথা বলা হচ্ছে না, এমনি ছেড়ে দেওয়া হয়। কেন ছাড়া হয়? অশান্তি পাকানোর জন্য। বলছে খোঁজ নিন তো কারা এই সিদ্ধান্ত নেয়, আর এবারে চোখ রাখুন তো যে এই ধরনের কোনো কার্যকলাপ করা হচ্ছে কিনা, আমাকে জানাবেন এটা। মানে পশ্চিমবঙ্গের নির্বাচনটা ঠিক কিভাবে হয় এই ভদ্রলোক এসে আমাদের সামনে চোখ খুলে দিয়ে গেল। অনেক কিছু বললেন, তবে সেই বক্তব্যটা তার আমি শোনাতে চাইবো পুরো বক্তব্যটা। তিনি বলছেন যে জিরো টলারেন্স, যে দৃঢ়তার সঙ্গে তিনি বললেন থরহরি কম্প, তার ব্যক্তিত্বের সামনে যায় এই সমস্ত কোনো তৃণমূলের রাজনৈতিক নেতৃত্ব, তার পাণ্ডিত্যের কাছেও ধারে কাছে কেউ যায় বলে মনে হয় না। শুনুন তার বক্তব্য। एक सवाल यह आया था कि क्या कानून व्यवस्था के सुगम न होने पर वोटर्स हेल्पलेसनेस का अनुभव करते हैं क्या? आगे आने वाले चुनावों में द इलेक्शन कमीशन विल इंश्योर, एन इलेक्शन कमीशन हैज जीरो टॉलरेंस टुवर्ड्स वायलेंस by any political person, any person against any of the elector or election staff. The election commission also has zero tolerance towards any kind of intimidation. किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा, और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। শুনলেন, এই হলো ব্যক্তি। আরো অনেক তথ্য রয়েছে, তার মধ্যে একটি তথ্য আমি আপনাদের সামনে দিতে চাইবো যে তৃণমূল কংগ্রেস তো বোধহয় সব দিকেই তারা ঢুকে গেছে, চাঁদে বোধহয় এই মুহূর্তে পৌঁছায়নি রাজনীতি করার জন্য। বাদবাকি রাষ্ট্রপতিকে নিয়ে কুৎসিত আক্রমণ, কোর্টকে নিয়ে আক্রমণ, সব জায়গায় নিয়ে আক্রমণ। জেপি নাড্ডা কালকে যাতা বলেছেন লোকসভাতে, আমি পরে ফেসবুকে দিয়ে দেবো, ফেসবুকে জেপি নাড্ডার বক্তব্য দেব। বিচ্ছিরি ভাবে করেছে, মানে সেই রকম একটা অবস্থায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংবাদিক বন্ধু বা সমর্থিত কোনো সাংবাদিক বন্ধু জ্ঞানেশ কুমারের মিটিং এ থাকবে না, এটা তো হয় না। একজন চিৎকার করে বললেন, ওখান থেকে শুরু করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঢোকেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আপনি আঙুল তুলে কথা বলেন, এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য গেছিলেন, আপনি আঙুল তুলে কথা। জ্ঞানেশ কুমার বলছেন, ওনাকেও বললেন যে আপনি একটু আস্তে বলুন, আস্তে বলুন। কি উচ্চগ্রামে এই ভদ্রলোকও চিৎকার করছিল জানি না। তৃণমূল মনে কি ওই চিৎকার হল্লাবাজি? শুনুন কি বলেছেন, প্রশ্নটাই খুব ইন্টারেস্টিং। শুনুন জ্ঞানেশ কুমার তার উত্তরে বলেছেন, ওটাও একসঙ্গে শুনিয়ে দেবো, যে আমি রাজনৈতিক কোনো প্রশ্নের উত্তর দিই না, এটা আমাদের স্বভাব বিরুদ্ধ। শুনুন। कोलकाता सुमित देसर पत्रकार सर, आपसे जब अभिषेक बनर्जी ने सवाल किया जाता है अभिषेक बनर्जी के तरफ से, तब आप अभिषेक बनर्जी को अंगली उठाकर चुप बैठने के लिए बोलते हैं। अब चंद्रिमा भट्टाचार्य जब क्वेश्चन करते हैं तब उनको भी चुप बैठने के लिए बोलते हैं। लेकिन आप ये बताइए, इलेक्शन का पहले बंगाल वासियों के लिए कोई रोहिंग्याओं का लिस्ट निकलेगा क्या? आपने बोला जो बहुत सारे रोहिंग्या हैं यहाँ, जो भाजपा नेताओं लोग कहते हैं, तो रोहिंग्याओं का लिस्ट मिलेगा क्या? जहां तक कुछ राजनीतिक नेताओं के बयानों की बात है, चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है, कानून से चलता है,
और राजनीतिक बयानबाजी से बचता है। শুনলেন? অর্থাৎ শুধু এনেই নন, আরো একজন যিনি সন্দেশখালীর স্ট্রিং অপারেশন ভিডিও মাস্টার মাইন্ড ছিলেন, তিনিও সেই মিটিংয়ে ছিলেন। সেই মিটিংয়ে তিনিও প্রশ্ন করেছেন, তৃণমূলের প্রশ্ন তিনিও সেখানে গিয়ে করেছেন, তার যথাযথ উত্তর দিয়ে দিয়েছে। আমি এটা এই কারণেই বলার চেষ্টা করছি যে তৃণমূল কংগ্রেস সব দিক থেকে পেনিট্রেট করার চেষ্টা করছে। রাজ্যপাল জানেন, রাজ্যপালকে মানে প্রাক্তন রাজ্যপাল সিবি আনন্দ বোসের উপর শ্লীলতাহানির কেস ফেস দিয়ে সবকিছু করে দিয়েছিলেন। সেই রাজ্যপালকে দেখা করতে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে স্বয়ং চলে গেলেন। কেন গেলেন জানেন তো? নিশ্চয়ই জানেন, আন্দাজ করা যায় যে যদি কিছু তিনি বেফাস বলেন প্রধানমন্ত্রী সম্পর্কে, বিজেপি সম্পর্কে, তাহলে যে কোনো উপায়ে সেটা কোনো কিছুর বিনিময়ে হতে পারে, আমি বলতে পারবো না। যদি কিছু একটু বলে দেন এই নির্বাচনের আগে, ব্যাস ওটা নিয়েই খেলা হয়ে যাবে। জানি না তিনি কি করে কাণ্ডটা ঘটিয়ে গেছেন, আদৌ কোনো কাণ্ড ঘটিয়েছেন কিনা সিবি আনন্দ বোস। এনিওয়ে, নিজের কবর যদি না করার চেষ্টা করেন সেটাই সবার জন্যই মঙ্গল। তো এইখানে আমার বক্তব্য হচ্ছে, এই তৃণমূলকে বিশ্বাস করা যায় না বলে কি হয়েছে জানেন? আপনারা জানেন যে বিজেপির রথযাত্রা চলছে, রথযাত্রা প্রায় শেষের দিকে, এবং এই সমাপ্তিটা ঘটবে 14 তারিখে, যেখানে সমস্ত রথ এসে মিলিত হবে ব্রিগেড প্যারেড সমাবেশে। সেখানে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে ভারতের প্রধানমন্ত্রী আসার সময় মেন মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। সেখানে দুটো কার্যকলাপ হবে, একটা তিনি রাজনৈতিক বক্তব্য বলবেন রাজনৈতিক মঞ্চ থেকে, আরো একটি আলাদা মঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে একই মঞ্চ থেকে প্রশাসনিক রাজনৈতিক বক্তব্য বলেন, আরো একটি মঞ্চ তার পিছনে করা হয়েছে যেখান থেকে তিনি প্রশাসনিক কিছু শিলান্যাস করবেন। যারা এসপিজি রয়েছে, যারা নরেন্দ্র মোদীর সিকিউরিটি ফোর্স রয়েছেন, তারা সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন যে ওই মঞ্চ বাধা হয়ে গেলেও মঞ্চ খুলতে হবে, মাটির তলায় আমাদের গভীরে গিয়েও পরীক্ষা করতে হবে যে ওখানে কিছু রয়েছে কিনা। বাতাবরণটা এমন এক জায়গায় নিয়ে গেছেন যে এখানে সবাই ভয় পান। পশ্চিমবঙ্গে তাও আবার নির্বাচনের আগে এসপিজি সাহস করছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিউরিটি বাধা মঞ্চ খুলে ফেলে বলছে এটা মাটির তলায় পরীক্ষা করব। এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। হবে নাই বা কেন? রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতিকে যারা ছেড়ে কথা বলেন না, রাষ্ট্রপতি সম্পর্কে কোনো বক্তব্য বলতে যাদের বুক কাঁপে না, বলছে আমি কি তোমার পেছন পেছন ঘুরবো? 10 বার আসবে তোমরা রাজ্যে, একবার আসলে তবু ম্যানেজ করা যায়, 10 বার ধরে রাজ্যে আসছো, আমরা কি পেছন পেছন ঘুরবো? ভাবা যায়? শুধু তাই নয়, আমি একটা ভিডিও পেয়েছি, ভিডিওটা আমি বললাম না, আপনারা ফেসবুকটা ফলো করবেন, ওখানে সব ভিডিও আমার থাকে। এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে, এখানে সব ভিডিও দেওয়া সম্ভব নয়। আমি তো একটা ভিডিও করি, ওখানে আমি মানে আমার যে টিম রয়েছে তারা ওখানে কাজ করে ফেসবুকে, সেই টিম তারা প্রতিনিয়ত প্রচুর ভিডিও দেয়। তো এনিওয়ে, আমি একটা ভিডিও দেখাচ্ছি সেখান থেকেই, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন আসছেন তার বডিগার্ড হিসেবে সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে। একবার দেখুন চিত্রটা, তাহলেই বুঝতে পারবেন যে কেন নরেন্দ্র মোদীর এই সিকিউরিটির জন্য মঞ্চের তলায় পরীক্ষাটা প্রয়োজন বোধ করছে এসপিজি। দেখুন এই ভিডিওটা। आराम से बात करना सब आराम से, ठीक है? प्रेसिडेंट आ रही है, आराम से। मैम ভালো আছেন তো? ম্যাম ভালো আছেন তো? ম্যাম দেখলেন, সব থেকে দেশের মধ্যে 1 নম্বর সিকিউরিটি পাওয়া যার মানে অধিকার সংবিধান বলে বোধহয়, অধিকার তো এমনি সবারই, কিন্তু স্টিল তিনি ভিআইপি, ভিভিআইপি, সব থেকে ফার্স্ট নাগরিক আমাদের কান্ট্রি। তার জন্য বন্দোবস্ত করা হয়েছে রাজ্য প্রশাসনের, সিভিক পুলিশরা দাঁড়িয়ে রয়েছে ওখানটায়। আপনি কল্পনা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গার্ড ছেড়ে দিন, কোনো পঞ্চায়েত মেম্বারের গার্ডে বোধহয় এখন সিভিক পুলিশ থাকে না, তারা সশস্ত্র বাহিনী নিয়ে ঘোরে। রাষ্ট্রপতির গার্ডের সময় নাকি সিভিক পুলিশ দেওয়া হয়েছে। মানে আর কোন জায়গায় নিয়ে যাবে? যার যেখান থেকে নাম খারাপ তো শুধু তৃণমূলের হচ্ছে না, নাম খারাপ হচ্ছে তৃণমূলকে যারা ভোট দিচ্ছে সেই বঙ্গবাসী, আমাদেরও নাম খারাপ হচ্ছে। ওভারঅল একটা রাজ্যের চূড়ান্ত নাম খারাপের দিকে যাচ্ছে। এইখানে আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন শোনাবো,
যে প্রশ্নগুলো গতকাল জ্ঞানেশ কুমারকে করেছিলেন। একটি দুটি অসাধারণ প্রশ্নগুলো আগে শুনুন, উত্তর আমি পরে বলছি। প্রশ্নগুলো শুনুন। একজন ভদ্রলোক প্রশ্ন করলেন যে এই যে সিকিউরিটি ফোর্সরা আসেন, রাস্তায় টহল দেন, তারা সেন্ট্রাল মিলিটারি বাহিনী, তারা বিভিন্ন জায়গায় ঘোরেন, কিন্তু এরা তো স্টেটের সঙ্গে কোলাবোরেশনে কাজ করেন, আর স্টেট এদেরকে মিস ইউটিলাইজ করে। এদের কখনো কখনো ঘুরতে পাঠিয়েও দেওয়া হয় অন্যান্য জায়গায়। গেছিল না মুর্শিদাবাদে, হাজারদুয়ারিতে? উল্লেখ করলেন একজন সাংবাদিক। অসাধারণ প্রশ্ন করেছিলেন। এই বললাম একজন চটি চাটা প্রশ্ন, ওই প্রশ্ন নয়, কিন্তু পিঠের শীট দ্বারা সোজা করার প্রশ্ন। একজন প্রশ্ন করলেন যে আপনারা কি ভাবছেন, 2021 সালেও তো পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন, কি প্ল্যান করছেন আপনারা? যে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের, আমার আপনার, সেই প্রশ্নগুলো আমরা তো সবাই গিয়ে করতে পারি না, আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়ে তারা করছেন। আর তৃণমূলের যারা প্রশ্ন, যে সমস্ত মানুষ এখনো তৃণমূলকে সমর্থন করছে, তাদের জন্য ওই প্রশ্নটা শুনুন। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে শোনাই, চেষ্টা করবো যদি উত্তরও পাই। In West Bengal, you know, sir, they are been mobilized by the state administration. Sir, it has been seen in the last elections also, sir, when and wherever the central forces is required, they are not put in, and the proper mobilization of the central force are not done properly. Sir, in last parliamentary elections also it was seen that there was a problem going on in a certain polling booth in certain districts and certain area, but the central forces were sent to some tourist places. Are you, what you are thinking on this, sir? केडी पार्थ सनमार्ग से हूँ। और पिछले चुनाव में जिन लोगों पर गड़बड़ी फैलाने का आरोप था, तो इस बार क्या चुनाव से पहले उनको घर पर नज़रबंद करने जैसी कार्रवाई करेंगे? पहला। दूसरा सर, ये कि कुछ पार्टियों ने आपको 1 या 2 चरण में चुनाव कराने का सुझाव दिया है, तो क्या पश्चिम बंगाल की रूलिंग पार्टी से भी इस तरह का कोई सुझाव आपके पास आया है कि कितने चरण में चुनाव हो? धन्यवाद। স্যার শুনলেন, এই হচ্ছে সার্বিকভাবে দৃঢ়তার সঙ্গে তিনি একটাই কথা বলে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে মানে সকলকে একেবারেই কনফিডেন্সের সঙ্গে ভোট দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই তাই করবেন। তবে বিশ্বাস করুন, এর ভায়োলেশন হবেই হবে। তিনি যা বললেন তারপরেই আমাদের রাজ্যের মুখ্য সচিব তিনি সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে তারপরে মিটিংয়ে বৈঠকে মিলিত হয়েছেন। তিনি কি বিষয়ে বৈঠক করে থাকতে পারেন বলে আমরা আন্দাজ করতে পারি, প্রকাশ্যে বলতে পারি না। কিন্তু নন্দিনী চক্রবর্তী ম্যাডাম তিনি ওনাকে কনফার্ম করেছেন যে আপনি যা যা বলছেন আমরা সব অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনারা জানেন যে ওনাকে যা বলা হয়েছে এক্স্যাক্টলি তার বিপরীত হয়তো কাজগুলো করা হবে। তবে জ্ঞানেশ কুমার সবটা জেনে আসেননি, তাকে বোকা বানানোটা সম্ভব সিবি আনন্দ বোসের মতো এমনটা নয়। তার কারণ এই দুদিনের সম্মেলনে তিনি পুলিশদের বলে দিয়েছেন, কেউ যেমন ওই বিনীত গোয়েল মহাশয় তিনি উঠে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েছিলেন যে কেন স্টেট নার্কোটিক কমিটি তৈরি হয়নি, অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়নি, কিছু বলার আগেই বললো আপনি বসুন, আপনার সম্পর্কে সব জানি, কিছু বলতে হবে না আপনাকে, কোনো অজুহাত দেবেন না। তো সমস্ত তারা তথ্য সংগ্রহ করেই এসেছেন। যদি তথ্য সংগ্রহ করে না আসতেন তাহলে মানে এই সময় নির্বাচনের সময় প্যারোলে এই যে দাগি আসামিদের ছাড় দেওয়া হয়, এই বর্ণনা, এই সন্ধান তো তারা নিয়ে আসতে পারতেন না। এই সন্ধানটুকু তারা নিয়ে এসেই পশ্চিমবঙ্গে এসেছেন। তারা পুরোটা চিত্রটা সাজিয়ে নিয়ে এসেছেন। যদি না আসতেন তাহলে নির্দেশ দিতেন না 2021 সালের কোন ওসি ছিলেন, ওসি নয়, ওসির ওপরে কারা ছিলেন, কারা নির্দেশ দিয়েছিলেন, কাদের জন্য এই ঘটনাগুলো ঘটেছিল, তাদের বিরুদ্ধে কি শাস্তি হয়েছে, এখনো কি শাস্তি পেয়েছেন, না পেলে আমাকে নামগুলো দিন। অর্থাৎ এই যেটা দেখলাম আমরা, সেটা দেখে আমরা আন্দাজ করতে পারছি যে হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন হয়তো আপনারা দাবি করছেন, আপনাদের কমেন্টও বেশ জোরালো রাষ্ট্রপতি শাসনের, আপনারা খুব সম্মত কারণে আপনাদের দাবি, একেবারে ন্যায্য আপনাদের দাবি, কিন্তু আপনারা পলিটিক্যাল মনোভাব থেকে জানছেন না বা বলছেন না বলে আপনাদের এই ভুলটা হচ্ছে। আপনারা যেটা চাইছেন তৃণমূল কংগ্রেস ওটাই চাইছে। সেই জন্যই জ্ঞানেশ কুমার
এয়ারপোর্টের নামা থেকে শুরু করে যতক্ষণ তিনি ছিলেন কালো পতাকা তাকে ঘিরে দেখানো হয়েছে। আরেকটি প্রশ্নের আমি বক্তব্য বলে শেষ করব। গণেশ কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাষ্ট্রে এক দফায় ভোট হতে পারলে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হবে না কেন? উত্তরে গণেশ কুমার বলেছেন, দেখুন ক দফায় ভোট হবে এটা নির্ভর করে যে সেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপর। অসাধারণ মানে বুদ্ধিমত্তা, স্ট্রেট আনসার, কাউকে না বলেও অনেক কিছু বলে দিয়েছেন। কি বলছেন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। দাদা 5 দিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলে নিলেন মমতা ব্যানার্জি। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে গণেশ কুমারজি তার আশা বন্ধ করবেন, উনি বসে থাকলে গণেশ কুমার ভয়ে আত্মসমর্পণ করবেন। গণেশ কুমারজি এয়ারপোর্টে রওনা থেকে আজকের প্রেস কনফারেন্স পর্যন্ত তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি কাঁপিয়ে বেরিয়েছেন। হাতি চলে হাজার, কুত্তা ভুকে হাজার। উনি কালীঘাট মাকে দর্শন করেছেন, বেলুর মঠে ঠাকুর রামকৃষ্ণ দেবকে পুজো করেছেন, সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ নিয়েছেন। আর যাওয়ার সময় বলে গেছেন, আপনারা যখন প্রশ্ন করেছেন মহারাষ্ট্রে এক দফায় হলে পশ্চিমবঙ্গে এক দফায় হবে না কেন, খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। বলেছে এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপর। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই এই কথাতে তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন 100% বুথে লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং হবে। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত, তারা এতটুকু অবহেলা করবেন, দলবাজি করবেন, অন্যের দ্বারা প্রভাবিত হবে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না হবে। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণামঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণামঞ্চে ডবল ডবল এসি আছে, আলো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক। শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্টটাও ছিল। তিনি তালে ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করানো। সেগুলোও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন, যান, চলে যান। শুনলেন, এই হচ্ছে বিরোধী দলনেতা। বিরোধী দলের নিশ্চিতভাবে অক্সিজেন পাওয়াই উচিত, তার কারণ বিরোধী দলের জন্য এক্সট্রা কিছু করছেন না, শুধুমাত্র নিরপেক্ষ কাজ করলেই বিরোধীদের জন্য না। তার কারণ এত মানে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিরোধী মনোভাব এত স্ট্রং যে শুধুমাত্র নিরপেক্ষ কাজটাই বিরোধীরা এক্সপেক্ট করছেন। আমি দেখলাম তো কংগ্রেস ওই কালো পতাকা দেখাচ্ছে, কংগ্রেসও কালো পতাকা দেখাচ্ছে, গো ব্যাক বলছে, সম্ভবত সিপিএমও দেখিয়েছে। মানে এই তিনটি রাজনৈতিক দল একই সূত্রে বাঁধা। কেউ ভুল করবেন না, যদি তৃণমূলকে সরাতে চান তাহলে কেউ দয়া করে ভুল করবেন না। যারা এই তিনটে রাজনৈতিক, সম্ভবত সিপিএম এরটা আমি অতটা খেয়াল মনে পড়ছে না, কংগ্রেসকে দেখেছি, সিপিএম এরটা আমি খবরে শুনেছি, আমি ভিডিওটা দেখিনি কিন্তু খবরে শুনেছি, আপনারা কনফার্ম করতে পারবেন। তবে কেউ ভুল করবেন না, যদি তৃণমূলকে সরাতে চান এই তিনটি রাজনৈতিক দলকে যদি আপনি ভোট দেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ওই গোলকধাঁধার মধ্যেই তৃণমূলকে ভোট দিয়ে দিলেন। আপনি এবার বলতে পারেন যে না বিজেপিকে আপনার পছন্দ না আর এই তিনটেকে তো ভোট দেওয়া যাবে না, আপনি বলছেন বা আমরাও বুঝছি যে একে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, আপনার কাছে অপশন রয়েছে নোটাই ভোট দেওয়া। কিন্তু এই এদের ভোট দেওয়া মানে হচ্ছে যারা তিনজন মিলে, যে গণেশ কুমার এতগুলো সিদ্ধান্ত মানুষের পক্ষে নিলেন, একটা প্রশংসা সূচক বক্তব্য, তার ভুলের নিন্দা করতে পারে কংগ্রেস, তাদের একটা স্ট্যান্ড থাকতে পারে, সিপিএম এর স্ট্যান্ড থাকতে পারে, কিন্তু যে সিদ্ধান্তগুলো সাধারণ মানুষ এবং নির্বাচনের জন্য কঠোর এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে গেলেন, একটা আপনারা শুনেছেন, প্রেস করেছেন, প্রত্যেকটি নিন্দা যেমন ভাবে তৃণমূল করছে তেমন ভাবে এই দুটো রাজনৈতিক দল করছে। কাজেই একটু সাবধান, পলিটিক্যাল নেতাদের ওই যা ইচ্ছা ইন্টেনশন, সেখানে আপনি ঘুরপথে কোথাও না কোথাও পা দিয়ে ফেলছেন, এবারটা একটু খেয়াল করে পা দেবেন, এইটুকুই নিবেদন। আশা করি বোঝাতে পারলাম আপনাদের বক্তব্য লিখে জানাবেন
এবং আমার যে নতুন ফেসবুক পেজটি রয়েছে, আমার একটি টিম রয়েছে, ছোট্ট টিম, তারা কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করছে। সেগুলো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দেখুন, কমেন্টে আপনারা লিংক পেয়ে যাবেন নতুন ফেসবুকটি। এখনকার মতো এখানে।